সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি কাজী সাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান। শুরুতে আজকে আলোচনা করব বাংলাদেশের ফুটবল নিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন আগামীকাল বাংলাদেশ মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হচ্ছে জামালরা। তবে সেখানে প্রশ্নের জায়গাটা হচ্ছে বাংলাদেশের অনুশীলনটা কেমন হয়েছে, কারণ একদম একটা সেশন অনুশীলন করে আগামীকাল হংকংয়ের বিপক্ষে খেলতে পারে শামিদ সোম। যদিও 6 তারিখ হামজা চৌধুরী এসেছেন, ফাহমিদুল আহমেদ এবং ফাহমিদুল ইসলাম জাহান আহমেদ আগেই এসেছেন। তবে সবকিছু মিলে প্রস্তুতিটা কেমন হয়েছে সেটাই জানবো। হ্যাঁ, আজকে আমি ঢাকা জাতীয় স্টেডিয়ামে ছিলাম। বাংলাদেশ এবং হংকং চাইনার একটি সেশন প্লাস 3 ম্যাচ কনফারেন্স দুটোই আমি কাভার করেছি। তো প্রথমে অনুশীলনের প্রসঙ্গে আসি। দুই দলই অনুশীলন করেছে। তো অনুশীলনে প্র্যাকটিস সেশনের আগে আমরা 3 ম্যাচ কনফারেন্সে বাংলাদেশ কোচ জাভিয়ার ক্যাবেরার আমরা প্রশ্ন করেছিলাম যে দলের প্রস্তুতি, জোর সমস্যা বা হংকংকে হারানোর ব্যাপারে তার রণকৌশল সবকিছু কেমন, কী পর্যায়ে আছে। কোচ জানিয়েছেন যে তপুবর্মনের ইঞ্জুরিটা একটু জটিল ইঞ্জুরি, তার খেলাটা একটু অনিশ্চিত। আমরা কিন্তু এর মধ্যে সুমরাজা এবং মোহাম্মদ পাচ্ছি না। আবার আলামিনের কাম মাসেলের সমস্যা আছে। সুমনের চোটটা কেমন বলেছেন, এটা আংলাতি। তো শামিদ সোম মাত্র কানাডা থেকে এসে মাত্র একটি সেশন অনুশীলনের জন্য পেয়েছে। তার কালকে খেলাবেন কিনা আমরা এই বিষয়টাকে প্রশ্ন করার পর কোচ বলেছেন যে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন, দেখে ম্যাচের আগে একটু সিদ্ধান্ত নেবেন যে তপু এবং স্বামীকে খেলাবেন কিনা, এটা একটা বলেছেন। আর আরেকটা প্রসঙ্গ এসেছে, কোচকে প্রশ্ন করা হয়েছে যে জামাল ভাইকে প্রেস কনফারেন্সে অধিনায়ক হিসেবে আমাদের মিডিয়ার গণমাধ্যমের সামনে মুখোমুখি করার ম্যাচের সময় তাকে খেলানো হয় না, সাইড বেঞ্চে বসানো। এই প্রসঙ্গটা উত্থাপন করার পর কোচ বলেছেন যে জামাল খেলুক বা না খেলুক সেই আমাদের অধিনায়ক, এটা কেউ পরিবর্তন করতে পারবে না, এটা কোচ বলেছেন। আর জাহান আমাদের বেশ প্রশংসা করেছেন কোচ। কোচের কথা আমরা সেইটুকু মোটামুটি ইঙ্গিত পেয়েছি যে জাহান আহমেদকে কালকে কোচ খেলাতে পারে না, খেলানোর ইঙ্গিত আমরা পেয়েছি। তবে এখানে আমি আপনাকে আরেকটা বিষয় জানতে চাইবো। হংকংয়ের যে কোচ ওয়েস্টউড, তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে আপনার দলে যদি হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার থাকে আপনি তাকে কোন পজিশনে রাখবেন। তিনি কিন্তু বলেছেন আমরা তাকে সাইড বেঞ্চে বসে রাখবেন। এই বিষয়টাকে আপনি আসলে একটু মজাও করেছেন বলতে পারি যে হংকং চায়নার ব্রিটিশ কোচ এসকে ওয়েস্টউড, তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনার দলে যদি হামজা দেওয়ান চৌধুরী থাকে তাহলে আপনি কীভাবে তাকে ব্যবহার করতেন, উনি এক শব্দের সাথে আনসার দিয়ে তাকে সাইড বেঞ্চে বসে রাখতেন। এটা কি মজা হিসেবে রাখছেন নাকি কোচের কোনো একটা প্র্যাকটিস, যেটা বাংলাদেশ হামজাকে নিয়ে মানে পুরা ফুটবল দুনিয়াতে বুঝ হয়ে আছে, বিশেষ করে বাংলাদেশে। আমরা যদি আরো একটা কথা বলি যে আমরা কিন্তু গতকালকে ম্যাচ শেষে কয়েকজনের সাথে কথা বলেছি যারা হংকং থেকে এসেছেন, তারা কিন্তু বাংলাদেশের হামজাকে চেনেন না, তারা লেস্টারের হামজাকে চেনেন। তো হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশের চাইতে বেশি জনপ্রিয় যদি আমরা এই কয়েকজনের কথা ধরে নিয়েছি। তো প্রশ্নের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের মানসিকতা আঘাত হানার জন্য এই প্র্যাকটিসটা অবলম্বন করতে পারে, এটা একটা মাইন্ড গেম বলতে পারে, একটা মনস্তাত্ত্বিক বিষয়। এই কথাটা হয়তো মিডিয়ার মাধ্যমে খেলোয়াড়দের কানে যাবে বা হামজা কানে যাবে, তখন সেহেতু মেন্টালি হয়তো একটু ডিস্টার্ব থাকবে, যেটা খেলায় মাঠে প্রভাব পড়তে পারে। আপনি যা বলেছেন সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা। দেখা যাক কোচের এই কথাটা হামজার কানে যায় কিনা, গেল হামজা কিন্তু মাঠে কীভাবে সেটা জবাব দেন, সেটা একটা দেখার বিষয়। আমাদের হামজা চৌধুরী কিন্তু আশ্বস্ত করেছেন যে ঘরের মাঠেরটা তো জিততে চানি, প্লাস হংকংয়ের মাটিতে যে খেলা হবে তিনি সেটাও জিততে চান। হ্যাঁ, হামজার দেওয়ান তো আমাদের আশ্বস্ত করেছেন বা দেশবাসীর সমর্থন চেয়েছেন, এটা একটা নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য হোক বা সতীর্থটাকে মোটিভেট করার জন্য হোক, তিনি সেটা বলতেই পারেন। কিন্তু মুখের কথা আর খেলা দুটো কিন্তু আলাদা জিনিস। মাঠে জন্য খেলা, তার মুখের কথা এবং কাজ, মাঠের খেলাটা যদি সমন্বয় ঘটাতে পারে তাহলে কিন্তু হামজার এই কথাটা সার্থক বলে প্রমাণিত হবে। এখানে যে অ্যাশলে ওয়েস্টউড হংকং চায়না কোচ, তিনি বলেছেন যে তারা কিন্তু 3 পয়েন্ট পাওয়ার জন্য কিন্তু বাংলাদেশে আসছেন এবং তাকে মনে করে দেওয়া হয়েছে হংকংয়ের র্যাঙ্কিং 146,
বাংলাদেশের র্যাঙ্কিং 184, হংকংয়ের র্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। এই প্রসঙ্গে কোচ বলেছেন র্যাঙ্কিং নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, তিনি 3 পয়েন্ট পেতেই চান। তবে সেটা বাংলাদেশ দল সম্পর্কে একটু শ্রদ্ধা জ্ঞাপন করে বলেছেন, একটু সময় করে বলেছেন আমরা বাংলাদেশের সময় করে খেলাম, এটা বলার জন্য বলা। আপনার কাছে আরো একটা প্রশ্ন, সেটা হলো গতকালকে যখন বাংলাদেশের খেলাটা শুরু হবে তার কতক্ষণ আগে মানে যারা খেলাটা দেখবেন তাদেরকে মাঠে প্রবেশ করতে হবে এবং পানি নিয়ে সর্বশেষ কি আপডেট আছে? যেটা আমরা বাবুদের কাছ থেকে জানতে পেরেছি, ম্যাচ শেষ শুরু হওয়ার ঘন্টা 3 আগে, 3 ঘন্টা আগে দর্শকদের মাঠে এন্ট্রি করতে হবে, গ্যালারিতে এন্ট্রি করতে হবে। আর পানি নিয়ে গত 10 জুন সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচে যে একটা মানে দুর্ভাগ্যজনক পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটার জন্য এবার না হয় বাবু কিন্তু এবার গ্যালারিতে বোধহয় 1 টাইম ইউজে পানির গ্লাসের ব্যবস্থা করেছে এবং তারা একটা আমাদেরকে মিডিয়ার মাধ্যমে একটা মেসেজ থ্রু করেছে এবং দেখা যাক তাদের কথা কাজে মিল থাকে কিনা। মধ্যে কিন্তু বাবুয়ের অনেক বিষয় তার প্রতিশ্রুতি দেয়। তারা আরো একটা ব্যাপার বলেছেন যে বাংলাদেশের খেলাটা শুরু হবে 7টার সময় কিন্তু তারা গেট বন্ধ করে দেবে, সুতরাং যেহেতু হচ্ছে 2 ঘন্টার মধ্যেই কিন্তু সবাইকে মাঠে প্রবেশ করতে হবে। এখন টিকিট 24 মিনিটে 18-19 হাজার টিকিট সোল্ড আউট হয়ে গেছে। দর্শকরা তো সবাই একই সাথে যদি মোটামুটি গ্যাদারিং করেন তো তাদেরকে লাইন ধরে ঢুকাতে এই নির্ধারিত সময় মধ্যে তাদের এন্ট্রিটা হবে কিনা এটা কিন্তু একটা প্রশ্ন আমরা এরকম দিয়ে রেখেছি। খেলা শুরু হয়ে গেছে, হাফ টাইম হয়ে গেছে, তখনও দর্শক ঢুকছেই। যদি এইভাবে যদি ঢুকার গতি যদি স্লো থাকে বা নিরাপত্তা কর্মীদের বাড়াবাড়ির কারণে যদি দর্শকরা মাঠে ঢুকতে বিলম্ব করেন তাহলে তো এত টাকা কিনে তো খেলা দেখাটা মাটি। আমরা কিন্তু দেখতেছি সিঙ্গাপুর ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গার লোকজন আমি উল্লেখ করে বলতেছে সেনাবাহিনী পতাকা বিক্রেতাকে লাঠিচার্জ করেছে, তো সিচুয়েশন কন্ট্রোল করার জন্য। এর আগে আমরা দেখেছি ভুটান ম্যাচে দর্শকদের ডাকাডাকি করার জন্য স্টেডিয়ামের 3 নম্বর ভেঙে ফেলা হয়েছে। তো সে জায়গায় এরকম কোনো ঘটনা এবার করতে পারে, এরকম ঘটনা যেন না ঘটে আমরা সেটি কামনা করি। কিন্তু ঘটনা যদি ঘটে, এখন বাফুফি যদি এই ঘটনাগুলোকে হ্যান্ডেল করতে না পারে তাহলে কিন্তু দায়ভার কিন্তু তাদের উপরে বর্তায়। বর্তাবে এবং বাফুফি যদি অতীতের ভুলগুলো থেকে যদি শিক্ষা নিয়ে যদি তারা এবার সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে তাহলে তো ভালো। আর যদি সিচুয়েশন হ্যান্ডেল করতে না পারে তাহলে বুঝতে হবে তারা অতীত থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। আর আমি এখানে আরেকটা জিনিস বলি, হংকং দল নিয়ে আমি একটু ছোট্ট তথ্য দিই। হংকং দলটিকে কিন্তু অনায়াসে এশিয়ার ফ্রান্স বলা যেতে পারে, কারণ এখন দেখেন হংকং দলে 25 জন খেলোয়াড়ের মধ্যে 13 জন খেলোয়াড়ই কিন্তু আপনার বাইরের দেশে যার পরবর্তীতে নিয়ম মেনে বিভিন্ন হংকংকে পাসপোর্ট পেয়েছে। এখানে আছেন স্পেন, জাপান, স্কটল্যান্ড, ব্রাজিল, ফ্রান্স, ক্যামেরুন, ইউক্রেন, বেশ কয়েকটি দেশের কিন্তু খেলোয়াড় আছেন। সুতরাং বুঝতেই পারছেন জন্য কঠিন হতে যাচ্ছে। তবে আমরা যদি স্পেশালি আরেকজনের কথা বলি, সেটা হয়তো আমাদের যে জাতীয় দলের হেড কোচ হেভিয়ার ক্যাপ্টেনের জন্য এটা একটা টেস্ট হতে যাচ্ছে, কারণ তিনি যদি কোনো কারণে এবার ফেল করেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশে এই 2টা ম্যাচে তার জন্য শেষ হতে যাচ্ছে। দর্শকরা তো কিন্তু আগে থেকে হেভিয়ার ক্যাপ্টেনের উপর ক্ষিপ্ত, বিশেষ করে সিঙ্গাপুর ম্যাচে তার ভুল প্র্যাকটিসের কারণে বাংলাদেশ হারার কারণে, যদি ডিফেন্সিভ খেলার কারণে যেখানে ফরওয়ার্ড রাকিব হোসেনকে তিনি এক পর্যায়ে ডিফেন্ডার হিসেবে ব্যবহার করেছেন, তিনি প্রচুর সমালোচনা হয়েছে। যদিও তিনি কাগজে কলমে সবচেয়ে বেশি ম্যাচে বাংলাদেশকে কোচিং করিয়েছেন, মানে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচের কোচ, 30টি ম্যাচ প্লাস ম্যাচ, কিন্তু তার কোনো এরকম আহামরি কিন্তু কোনো সাফল্য নেই, কোনো ট্রফি নেই। আপনি ঠিকই বলেছেন, যদি এই ম্যাচটা যদি বাংলাদেশ ড্র টাইম ম্যাচ, এই ম্যাচে যদি বাংলাদেশ কোনো পয়েন্ট না পায় বা হেরে যায় তাহলে কিন্তু হাজির ক্যাপ্টেনের চাকরিটা কিন্তু সুতোর উপর ঝুলছে এবং তার চাকরিটা থাকে কিনা সেটি কিন্তু একটা দেখার বিষয়। আচ্ছা, এখন ক্রিকেট নিয়ে আমরা একটু আলাপ করি। এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা জানি কি হচ্ছে যে দুবাই, আফগানিস্তান, বাংলাদেশে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। কিছুদিন আগে আপনারা জানেন যে 3 ম্যাচের T20 সিরিজ বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। সেটার রেস না কাটতে আজকে কিন্তু ওয়ানডে প্রথম ম্যাচটি শুরু হয়েছে। আমরা তো সভাপতি চাইবো যে বাংলাদেশ দল T20 সিরিজের মতো ওয়ানডে সিরিজও প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে, কিন্তু আজকের যে বাংলাদেশ ম্যাচ প্রথমে যে ব্যাটিং করেছে, ব্যাটিংয়ের স্কোর লাইন কিন্তু দেখে আমরা আশাবাদী হতে পারছি না বাংলাদেশ ম্যাচটা কি হোয়াইট ওয়াশ করতে পারবে। এই বিষয়ে বিস্তারিত বলুন। এখানে আপনাকে জানাচ্ছি যে বাংলাদেশ মাত্র 221 রান করেছে,
এবং এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাকে দিই, যেটা হয়তো আপনাকে একটু অবাক করবে। সেটা হচ্ছে বাংলাদেশ একটা সময় 38 ওভার 5 বলে 174 রানে 4 উইকেট ছিল, তার মানে 221, মানে শেষ 47 রান করতে গিয়ে তাদের 6 উইকেট হারিয়েছে। এই যে ব্যাটিং কলাপস, এটা কিন্তু চলছে। আজকে যদি শুরুটার দিকে আমি আপনাকে বলি, শুরুটা সাইফ হাসান খুব ভালো শুরু করেছিলেন, কিন্তু তিনি ইনিংস ক্যারি করতে পারেন মাত্র 26 রান করে আউট হয়েছেন। এরপরে তানজিদ হাসান তামিম, তিনি মাত্র 10 রান করে আউট হয়েছেন। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি আজকেও ব্যর্থ, মাত্র 2 রান করেছেন। হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ আজকে একটা ভালো জুটি করেছেন। হৃদয় 56 রান করে আউট হয়েছেন এবং মিরাজ 60 রান করেছেন। এবং এখানে যেটা উল্লেখ করার বিষয়, তারা যে পরিমাণ ডট খেলেছে, এই ডট খেলার পরিমাণ যদি তারা কমাতে না পারে, তখন আসলে স্কোরটা বড় হবে না। আপনি যখন উইকেটে সেটেল হবেন, তখন সেক্ষেত্রে আপনাকে রানিং উইকেট আপনাকে ভালো খেলতে হবে, সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা পাচ্ছে না। এবং এরপরে জাকির আলী অনিক, তিনি বরাবরের মধ্যে টি-20 সিরিজে ব্যর্থ, আজকে প্রথম ওয়ানডেতেও ব্যর্থ। নূর হাসান সোহান, যার উপর খুব বেশি আশা ভরসা ছিল, কিন্তু তিনি আজকে সেটা রাখতে পারেন, 7 রান করে আউট হয়েছেন। এবং বলার মতো আসলে শেষ দিকে একটু রান করতে পারেনি। তবে বাংলাদেশের এখন দেখার বিষয় যে 221 রান তারা ডিফেন্ড করতে পারে কিনা। তবে এখানে আপনাকে আরো একটা বিষয় বলতে চাই যে বাংলাদেশ যে রাশিদ খানকে খেলতে পারে না, সেটা কিন্তু আজকেও তিনি আরেকবার দেখিয়েছেন যে তিনি আজকে কেন বিশ্বের সেরা। কারণ তিনি আজকে 10 ওভার বোলিং করে 38 রানে 3 উইকেট পেয়েছেন। এবং আফগানিস্তানের যে অলরাউন্ডার আজমতুল্লাহ, তিনিও কিন্তু 9 ওভারে 30 রানে 3টা উইকেট পেয়েছেন। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ এই বিষয়ে একটি সম্পূর্ণ প্রশ্ন রয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে, বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ব্যাটিং কলাপস করেছে, নাকি আফগানিস্তানের বোলারদের ক্রেডিট ছিল বেশি, এটা কি বোলিং পেচ ছিল? এই বিষয়ে না, আজকের উইকেটটা কমপ্লিট স্পোর্টিং ছিল। আপনার যেটা যখন প্রশ্নটা করলেন, এর আগে কিন্তু মিরাজ যখন টসের সময় কিন্তু কথা বলেছিলেন, তখন তিনি বলেছেন 280 ইজ পার স্কোর, মানে 280 রান করতে পারলে সেটা আপনি এই উইকেটের জন্য একটা ভালো স্কোর বলতে পারেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের স্কোরটা ছিল 221 মাত্র। সেক্ষেত্রে মিরাজের বলা থেকে কিন্তু তার 59 রানে পিছিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা তো আসলে তারপর বাংলাদেশের 221 রান হওয়ার পরও আমরা কিন্তু আশা তো করবোই বাংলাদেশ যেন ম্যাচটা বোলিং নৈপুণ্যের জন্য ঠিক এই ম্যাচটা বের করে নিতে পারি। ধন্যবাদ। সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে সবুজ মাঠের বিভিন্ন আয়োজন নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।